আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং বাসায় আছো। আজকে একটি অন্য অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস ইন ইংলিশ গ্রামার অ্যান্ড দ্যাটস ভয়েস। ভয়েস ইংলিশ গ্রামারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই ভয়েস চেঞ্জ তোমাদের ক্লাস 6 থেকে উপরের ক্লাস পর্যন্ত অর্থাৎ অনার্স লেভেল পর্যন্ত ভয়েস চেঞ্জ সম্পর্কে প্রশ্ন করা হয়। তাছাড়া বিভিন্ন চাকরির পরীক্ষায়ও এই ভয়েস চেঞ্জ সম্পর্কে প্রশ্ন থাকে। তাই ভয়েসকে কোনোভাবেই কোনো শিক্ষার্থীকে অ্যাভয়েড করলে চলবে না। ভয়েস সম্পর্কে আমাদের সকলেরই পরিপূর্ণ ধারণা থাকতে হবে। তো আসো, আমি আজকে সেই ভয়েস সম্পর্কে আলোচনা করব এবং আশা করি এই ভয়েস সম্পর্কে আজকের আলোচনার পরে তোমাদের অনেকখানি সমস্যা কেটে যাবে, সে আশাবাদ ব্যক্ত করে আমি আজকে শুরু করছি ভয়েস। তো ভয়েস শব্দের অর্থ হলো বাচ্চা। ভয়েস শব্দের অর্থ হলো বাচ্চা, অর্থাৎ আমরা যে কথা বলি, যে বাক্য ইংলিশের যে আমরা বাক্যগুলো বলি, যে সেন্টেন্সগুলো বলি বা লিখি, সেগুলোই ভয়েস হিসেবে ধরা যায়। তো আমি আজকে সেই ভয়েসগুলো আমরা বিভিন্ন বাক্যগুলোকে বিভিন্ন ভঙ্গিতে বলতে পারি, বিভিন্ন স্টাইলে আমরা আমাদের ইংরেজি ভাষাটাকে ব্যক্ত করতে পারি। সেক্ষেত্রে ভয়েস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইংরেজি ল্যাঙ্গুয়েজকে শ্রুতিমধুর করার জন্য, অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য ভয়েসের গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা আজকে আলোচনা করব সেই ভয়েস সম্পর্কে। তো প্রথমেই আমি আলোচনা করতে পারি যে ভয়েস কাকে বলে। তো ভয়েস কাকে বলে সে সম্পর্কে আলোচনার পূর্বে আমি তোমাদেরকে দুটো সেন্টেন্স লিখছি, লক্ষ্য করো সবাই। এক নম্বরে হলো দে প্লে ফুটবল। দে প্লে ফুটবল এক নম্বর সেন্টেন্স। দুই নম্বর সেন্টেন্স হলো ফুটবল is played by them। এখানে প্রথম সেন্টেন্সটা হলো দে প্লে ফুটবল, অর্থাৎ তারা ফুটবল খেলে, এবং দ্বিতীয় সেন্টেন্সটা হলো ফুটবল ইজ প্লেড বাই দেম, অর্থাৎ তাদের কর্তৃক ফুটবল খেলা হয়। এখানে আমরা একটু লক্ষ্য করব সাবজেক্ট এবং অবজেক্টের দিকে। এই সেন্টেন্সের সাবজেক্ট হলো দে, এটা হলো সাবজেক্ট, এখানে অবজেক্ট হলো ফুটবল। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটা আমরা দেখো, এখানে সাবজেক্ট হলো ফুটবল আর অবজেক্ট হলো দেম। তাহলে এখানে প্রথম সেন্টেন্সটা যে ভার্বটা আছে, এই ভার্বের কাজ কে করে? দে, অর্থাৎ ক্রিয়ার কাজটা এখানে সাবজেক্ট দ্বারা সম্পন্ন হয়। কিন্তু আমরা যদি দ্বিতীয় সেন্টেন্সের দিকে লক্ষ্য করি, ফুটবল ইজ প্লেড বাই দেম, এখানে কিন্তু সাবজেক্ট ফুটবল, কিন্তু ফুটবল কিন্তু ক্রিয়ার কাজটা করে নাই। ক্রিয়ার কাজটা করছে কে? এই যে অবজেক্ট, অর্থাৎ এখানে সাবজেক্টের উপরে ক্রিয়ার কাজটা এসে পড়েছে, আর প্রথম সেন্টেন্সে সাবজেক্ট ক্রিয়ার কাজটা সম্পন্ন করেছে। তাই এর উপর ভিত্তি করে আমি ভয়েসের সংজ্ঞাটা দিতে পারি। ভার্বের যে রূপ, ভার্বের যে রূপ দ্বারা সাবজেক্ট ক্রিয়ার কাজ করবে নাকি সাবজেক্টের উপর ক্রিয়ার কাজ এসে পড়বে তা বোঝায়, তাকে ভয়েস বলে। তাহলে আমরা ভয়েসের এখানে দেখা যায় যে এই সাবজেক্টের উপর ক্রিয়ার কাজটা এসে পড়েছে, আর এখানে সাবজেক্ট ক্রিয়ার কাজটা সম্পন্ন করেছে। তাহলে এক্ষেত্রে এর উপর ভিত্তি করে আমরা ভয়েসকে দুই ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হলো অ্যাক্টিভ ভয়েস, দুই নম্বর হলো প্যাসিভ ভয়েস। এই অ্যাক্টিভ ভয়েস শব্দের অর্থ হলো কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েস হলো কর্মবাচ্য। অর্থাৎ যে সেন্টেন্সে সাবজেক্ট ক্রিয়ার কাজ সম্পন্ন করে সেটা হলো কর্তৃবাচ্য, আর যে সেন্টেন্সে অবজেক্ট দ্বারা ক্রিয়ার কাজ সম্পন্ন হয় সেটা হলো কর্মবাচ্য, অর্থাৎ কাজটা অবজেক্ট করে, অর্থাৎ ক্রিয়ার কাজ কে করবে তার উপর ভিত্তি করে আমরা বাচ্য বা ভয়েস নির্ধারণ করব। অর্থাৎ ক্রিয়ার কাজটা যদি সাবজেক্ট করে তাহলে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস, এবং ক্রিয়ার কাজটা যদি অবজেক্ট করে তাহলে সেটা হবে প্যাসিভ ভয়েস। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে বুঝতে পারলাম। তো এখন আমাদের যে মূল কাজ সেটা হলো কিভাবে আমরা এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করব।
তো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হলে আমাদের বেশ কিছু বিষয় সম্পর্কে লক্ষ্য রাখতে হবে। সেই বিষয়গুলো কি কি আমি আস্তে আস্তে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আমি প্রথমে কয়েকটি সেন্টেন্স আকারে লিখব, তারপরে আমি পুরো সেন্টেন্সগুলোর একটা সামারাইজ করব। তো তোমরা খেয়াল করো, প্রথমেই আমাকে করতে হবে কি, অ্যাক্টিভ ভয়েসের অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট এর সাবজেক্ট ফর্ম বসবে। সাবজেক্ট ফর্ম বসে নাম্বার 1। 2 নম্বর হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ফর্ম বসার পরে আমাদের অক্সিলারি ভার্ব বসবে। 3 নম্বর হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, অর্থাৎ V3 বসে। V3 মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। 4 নম্বর হলো প্রিপোজিশন হিসেবে বাই অথবা এট অথবা উইথ অথবা টু অথবা ওয়েন। এই প্রিপোজিশন হিসেবে আমাদের বাই বসতে পারে, অ্যাট বসতে পারে, উইথ বসতে পারে, টু বসতে পারে, ওয়েন বসতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বাই বসে। অর্থাৎ ম্যাক্সিমাম অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে আমরা প্রিপোজিশন হিসেবে বাই বসাবো। এবার 5 নম্বর রুলস হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসবে। এটা আমাদের শেষে বসবে। তাহলে আমরা এই 4টা টপিক্সের উপর লক্ষ্য করে, 4টা বিষয়ের উপর লক্ষ্য করে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হবে। তাহলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যখন ভয়েস চেঞ্জ করবো, অর্থাৎ যখন আমাদেরকে বলা হবে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো, তখন আমাদেরকে এই 5টা বিষয়ের উপর লক্ষ্য করতে হবে। 1 নম্বর হলো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসে। 2 নম্বর হলো অক্সিলারি ভার্ব বসে। এই অক্সিলারি ভার্ব কখন কোনটা বসে সে সম্পর্কে আমি বিস্তারিত তোমাদেরকে পরবর্তীতে আলোচনা করতেছি পরের স্টেপে। 3 নম্বর নিয়ম হলো V3 বসবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। 4 নম্বর হলো প্রিপোজিশন হিসেবে বাই, অ্যাট, উইথ, টু, ওয়েন ইত্যাদি বসে। 5 নম্বর নিয়ম হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে এই 5টা টপিকস আশা করি তোমরা বুঝতে পেরেছো। একবার দেখে নাও। আচ্ছা, এখন মনে করো আমি এই 5টা টপিক্সকে, এই যে আমি 5টা লাইন লিখলাম, এটাকে আমি একটা স্ট্রাকচার হিসেবে একটা লাইনে লিখব, যাতে তোমরা আরো সহজে বুঝতে পারো। দেখি কিভাবে লেখা যায়। আচ্ছা, আমি প্রথমেই বলেছি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, এটা প্যাসিভ ভয়েসে হয়ে যাবে সাবজেক্ট। এটা হলো আমার। তারপরে আমি বলেছি কি অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব সংক্ষেপে লিখলাম A ফর অক্সিলারি, V ফর ভার্ব। তারপরে আমার V3 বসবে, প্লাস V3 পর এক্সটেনশন যা থাকবে সেটা বসবে। বসার পরে আমার প্রিপোজিশন হিসেবে বাই বসে। বাইয়ের পরে আরও অনেক বসে, আমি এখানে শুধু বাই উল্লেখ করলাম যেহেতু বাই বেশি বসে, এবং অন্যান্যগুলো ক্ষেত্র বিশেষে বসে। তারপরে আমার অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে এটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, ভয়েসটাকে সুন্দরভাবে বোঝার জন্য আমি একটা স্লোগান ব্যবহার করি। এই স্লোগানটা তোমরা যদি বুঝতে পারো তাহলে ভয়েসের যে আসলে কীরকম রূপ হতে পারে, কি হতে পারে সেটা বুঝতে পারবা। তাহলে আসো আমরা স্লোগানটা একটু লিখে ফেলি। 1 নম্বরে হলো অক্সিলারি ভার্ব। আমরা অক্সিলারি ভার্বটা কীভাবে
ব্যবহার করব সেই সম্পর্কে দুটো স্লোগান। অক্সিলারি ভার্ব পজিটিভ এ যা পেসিভেও তা, অর্থাৎ আমরা যখন পজিটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করব, তখন ওই পজিটিভ সেন্টেন্সে যে অক্সিলারি ভার্বটা থাকবে আমরা প্যাসিভ ভয়েসেও সেই অক্সিলারি ভার্ব ব্যবহার করব। এখন ধরো মনে করো অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে কী করতে হবে? আমরা জানি অক্সিলারি ভার্ব ছাড়া কোনো প্যাসিভ ভয়েসের সেন্টেন্স গঠিত হতে পারে না, সেক্ষেত্রেও আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে। তাহলে এই কথাটাকে আমরা এভাবে বলতে পারি, প্যাসিভ তুমি এগিয়ে চলো, বি ভার্ব আছে বুঝতে পেরেছো? তাহলে অর্থাৎ প্যাসিভ ভয়েস আছে মানে বি ভার্ব থাকবে, প্যাসিভ ভয়েস নাই বি ভার্ব নাই, তাহলে বি ভার্ব আমাকে থাকতেই হবে। যদি আমার সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাকে বি ভার্ব আনতে হবে। অক্সিলারি ভার্ব থাকলে তো আমি সেটা নিয়ে আসবো, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে বি ভার্ব আনতে হবে। প্রিয় শিক্ষার্থী, বি ভার্বও কিন্তু ওয়ান কাইন্ড অফ অক্সিলারি ভার্ব। বি ভার্ব বলতে আমরা কোন কোন ভার্বকে বুঝি? বি ভার্ব বলতে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন ইত্যাদি ইত্যাদি বুঝি। অর্থাৎ আমার অ্যাক্টিভ ভয়েসে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদের এই বি ভার্ব আনতে হবে। এবার দেখো 3 নম্বর স্লোগানটা হলো, এই 3টি স্লোগানের মাধ্যমেই আমি আসলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কীভাবে পরিবর্তন করতে হয় সেটাকে ব্যাখ্যা করি। এইরকম স্লোগান হয়তো তোমরা আর কোথাও কখনো দেখোনি, আমি নিজে নিজেই আসলে উপলব্ধি থেকে এই জিনিসটা আমি বের করেছি। এছাড়া আমার এক ওস্তাদ আছে, উনিও অত্যন্ত সুন্দর করে আমাকে এভাবে বুঝিয়েছেন, আমি তার পদাঙ্ক অনুসরণ করেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। দেখো এবারে আমরা জানি যে প্যাসিভ ভয়েস মানেই বি থ্রি, অর্থাৎ বি থ্রি মানেই প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস বি থ্রি ছাড়া সম্ভব নয়। তাহলে আমরা এই কথাটা কী বলতে পারি? বি ভার্ব তুমি এগিয়ে চলো, বি থ্রি আছে, তোমার সাথে। অর্থাৎ আমরা যখনই অক্সিলারি ভার্ব লিখব তারপরেই আমাদের বি থ্রি বসাতে হবে। এটা হলো আসলে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করার মূল মন্ত্র। তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করব, তার আগে আমাদের আরও কিছু বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। স্লোগানটা একবার দেখে নাও, তোমরা খাতা কলমে উঠিয়েও নিতে পারো, এতে তোমাদের ভয়েস সম্পর্কে ক্লিয়ারলি ধারণা চলে আসবে। আশা করি এইভাবে যদি তোমরা ভয়েসকে তোমাদের মস্তিষ্কে ধারণ করো বা চিন্তা করো তাহলে এই ভয়েস সম্পর্কে তোমাদের যে ভীতি আছে সেটা কেটে যাবে। তো আমি এখন ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমরা যে সমস্যায় পড়ি সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেই চেষ্টা করব। আমি এখানে লিখলাম যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে, আবার এখানে লিখলাম অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে। আগে তোমাকে সাবজেক্ট অবজেক্ট চিনতে হবে, যদি আমি সাবজেক্ট বা অবজেক্ট না চিনলাম তাহলে তো আমি কিছুই করতে পারবো না। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট আমরা কিভাবে চিনব? অনেক সময় দেখা যায় সেন্টেন্সে একটা ওয়ার্ড সাবজেক্ট হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় যে একাধিক ওয়ার্ড মিলে সাবজেক্ট হয়। তাহলে আমরা বুঝবো কীভাবে কোন সেন্টেন্সে একটা ওয়ার্ড সাবজেক্ট অথবা একের অধিক ওয়ার্ড নিয়ে সাবজেক্ট? সেটা বোঝার উপায় হলো আমরা সেন্টেন্সে যে ভার্ব বা ক্রিয়া আছে, ভার্ব বা ক্রিয়া, এই ক্রিয়াকে ভার্ব বা ক্রিয়াকে আমরা যদি কে দ্বারা প্রশ্ন করি, যে উত্তর পাওয়া যায়
ভার্ব বা ক্রিয়াকে, সেন্টেন্সে আমাদের যে ভার্বটা থাকবে অর্থাৎ মূল যে ভার্বটা থাকে সেই ভার্বটাকে যদি আমি কে দ্বারা প্রশ্ন করি যে উত্তর পাওয়া যায় তবে সেটা হবে সাবজেক্ট। আর আমি এই ভার্ব বা ক্রিয়াকে কি, এটার ইংলিশে বলে অট, অথবা কাকে, এটার ইংরেজিতে বলে আর এখানে যে লিখলাম ভার্ব বা ক্রিয়াকে কে দ্বারা, এটার ইংরেজিতে বলে এই যে ওয়াট বা দ্বারা আমি যদি ভার্বকে প্রশ্ন করি, প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তা অবজেক্ট। তাহলে ভার্ব বা ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে সাবজেক্ট বলে, আর ভার্ব বা ক্রিয়াকে কি বা কাকে, হোয়াট অথবা ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তা হলো অবজেক্ট। তাহলে আমরা এখন দু একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি সাবজেক্ট এবং অবজেক্টটা কি, সাবজেক্ট কোনটা বা অবজেক্ট কোনটা। আমরা সংজ্ঞা বলতে পারি কিন্তু বাস্তবে সেটা প্রয়োগ করাই হলো আসল। মুখে বলার চেয়ে, মুখস্থ করার চেয়ে আমরা যদি বাস্তবে দেখাতে পারি সেটাই হলো মেইন। যেমন আমি লিখলাম কামাল রিডস দ্য বুক। এখানে সাবজেক্ট ভার্ব কোনটা, কামাল। এখন কামালকে প্রশ্ন করো হু রিডস, ভার্বকে প্রশ্ন করলাম হু রিডস, অ্যান্সারে কি চলে আসবে, অ্যান্সারে চলে আসবে কামাল। তাহলে কামাল কি এখানে সাবজেক্ট। এবারে আমি যদি বলি ভার্বকে যদি প্রশ্ন করি হোয়াট রিডস, কি পড়া হয়, অ্যান্সারে আমার কি আসবে, অ্যান্সারে আসবে বুক। তাহলে এই বুক হলো অবজেক্ট। তাহলে আমাদের অবজেক্ট এবং সাবজেক্ট এভাবে চেনা যাবে। এখন এখানে দেখো সাবজেক্ট একটা, অবজেক্টও একটা। আমি যদি এরকম সেন্টেন্সের উদাহরণ না দিয়ে আরো বড় উদাহরণ দিই, my mother is a wise woman। আমি লিখলাম মাই মাদার ইজ এ ওয়াইজ ওম্যান। এখানে দেখো এই যে ইজ ভার্ব, এটাকে আমি যদি মনে করি প্রশ্ন করি হু, তাহলে কে আসবে, হু প্রশ্ন করলে কে আসবে, অ্যান্সারটা কে আসবে, মাই মাদার আসবে। শুধু মাদার আসবে না, আসবে কি মাই মাদার। আর যদি প্রশ্ন করি হোয়াট, কি ওয়াইজ ওমেন। আমি যদি প্রশ্ন করি হোয়াট, তখন প্রশ্ন আসবে কি ওয়াইজ ওমেন। তাহলে এই ওয়াইজ ওমেন এটা হলো অবজেক্ট, আর হলো মাই মাদার এটা হলো সাবজেক্ট। এরকম করে সাবজেক্ট এবং অবজেক্ট আমরা চিনতে পারবি। এরকম করে অবজেক্টও অনেক হতে পারে। আমি যদি বলি হি গেভ মি আ বিউটিফুল গিফট, he gave me a wonderful gift। এখানে দেখো সাবজেক্ট হি, কে দিল, সে দিল, কিন্তু অবজেক্ট কোনটা, অবজেক্ট হলো আ ওয়ান্ডারফুল গিফট, ইট ইজ অবজেক্ট অ্যান্ড মিও অবজেক্ট। এখানে একটা বিষয় দেখো, এই সে আমাকে দিল, কে দিল, সে কি দিল, সেটা একটা প্রশ্ন। আবার যদি কাকে দিল, আমি বলছি কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় উভয়ই কি হবে, অবজেক্ট হবে। তাহলে এখানে আমার দেখা যাচ্ছে কি দিল, আ ওয়ান্ডারফুল গিফট, কাকে দিল, আমাকে। তাহলে আমি এখানে অবজেক্ট পেয়ে গেলাম দুইটা। এই দুইটা অবজেক্টের আবার প্রকারভেদ আছে, অর্থাৎ অবজেক্টও হয় দুই প্রকার, একটা হলো ডিরেক্ট অবজেক্ট আর একটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। যে
অবজেক্ট বস্তু ব্যক্তিবাচক হবে, সেটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। এটা ইনডিরেক্ট অবজেক্ট। আর এটা যেহেতু ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক ওয়ান্ডারফুল গিফট, বস্তুবাচক, কারণ এখানে এটার কোনো প্রাণ নাই, একটা সুন্দর উপহার দিল, এটার কোনো প্রাণ নাই, এক্ষেত্রে এটা হবে ডিরেক্ট অবজেক্ট। এখন আমরা অবজেক্ট এবং সাবজেক্ট কিভাবে চিহ্নিত করতে হবে সে সম্পর্কে সামান্য ধারণা পেলাম। তাহলে আমরা সাবজেক্ট অবজেক্ট এভাবে ক্রিয়াকে কি, কাকে, কে ইত্যাদি দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট এবং অবজেক্ট নির্ধারণ করব। এছাড়া আরও অনেক সেন্টেন্স আছে, এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যায় যেটাকে সাবজেক্ট অবজেক্ট হিসেবে অনেক বড় বড় একাধিক ওয়ার্ড আসবে। গ্রুপ অফ ওয়ার্ড ইজ মে বি আ সাবজেক্ট অর মে বি আ অবজেক্ট। তো আমি এখন আলোচনা করব সেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কীভাবে পরিণত করতে হয়। তাহলে আমি প্রথমেই বলছিলাম যে অবজেক্টের সাবজেক্ট ফর্ম করতে হবে, অক্সিলারি ভার্ব বসবে, V3 বসবে, তারপরে প্রিপোজিশন হিসেবে বাই বসবে, তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা এখানে প্যাসিভ ভয়েসের অবজেক্টিভ ফর্মে বসবে। এখন এই প্যাসিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বা সাবজেক্টকে অবজেক্টে পরিণত করতে হলে আমাদের বেশ কিছু সাবজেক্ট এবং অবজেক্ট আছে, যেগুলোর একটা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আরেকটা হবে। সেগুলো আমি একটু আলোচনা করি। সাবজেক্টিভ একটা থাকবে, তার অবজেক্টিভ ফর্ম আরেকটা হবে। যেমন যদি সাবজেক্ট হিসেবে আই থাকে, তাহলে আমি যদি এটার অবজেক্ট লিখি, অবজেক্ট, সাবজেক্ট হিসেবে আই থাকলে অবজেক্ট হিসেবে হয়ে যাবে মি। এবারে সাবজেক্ট হিসেবে যদি উই থাকে, অবজেক্ট হিসেবে হয়ে যাবে আজ। তারপরে ইউ থাকলে অবজেক্টে আমাদের ইউই বসবে। এবার যদি হি থাকে, অবজেক্টে হিম বসবে। তারপরে শি থাকলে অবজেক্টে হার বসবে। তারপরে দে থাকলে, সাবজেক্ট হিসেবে দে থাকলে অবজেক্টে বসবে দেম। সাবজেক্ট ইট থাকে, ইট থাকলে এখানে ইটি বসবে। এগুলো হলো আমাদের সাবজেক্টিভ ফর্মকে অবজেক্টিভ ফর্মে পরিণত করতে হবে। এছাড়া কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম যাই থাক, যেমন কামাল, জামাল যাই থাক, বা রানা যাই থাক, রানা থাকলে রানাই বসবে। অর্থাৎ কোনো নাউন যদি কোনো ব্যক্তির নাম সরাসরি যদি বোঝায়, তাহলে সেই নামের সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হয় না। এবারে আমরা সাবজেক্ট এবং অবজেক্টের যে পরিবর্তন করতে হবে সেটা জানলাম। এখন আমরা ভয়েস, অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করে সেগুলো কয়েকটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসটা আমি আসলে ভয়েসের বেসিক যে রুলসগুলো আছে, বেসিক যে জানার দরকার সেটা নিয়েই আমি এই ক্লাসটা আজকে সাজিয়েছি এবং এগুলোই তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। এবং পরবর্তী ক্লাসে আমি ভয়েস কিভাবে চেঞ্জ করে তার যে বিভিন্ন রুলস আছে সেই রুলস নিয়ে আলোচনা করব। আজকে আমি সামান্য কয়েকটি উদাহরণ নিয়ে তোমাদের সামনে আলোচনা করে আজকের আলোচনা শেষ করে দেব। তাহলে প্রথমেই আমি বলেছিলাম সাবজেক্টের অবজেক্ট। তো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কী হবে সেটা আমি বুঝাইছি। এবারে অক্সিলারি ভার্ব বসবে। এই অক্সিলারি ভার্বটা কীভাবে বসবে প্রিয় শিক্ষার্থীরা? এই অক্সিলারি ভার্বগুলো বসবে মূলত নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী। নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী আমার অক্সিলারি ভার্বগুলো বসবে। এখন অক্সিলারি ভার্ব কীভাবে বসবে এটা দুইটা ভাবে আমরা শিখাতে পারি। অর্থাৎ কোন ভয়েসে কোন অক্সিলারি ভার্বটা বসবে সেটাকে আমরা টেন্স অনুযায়ী শেখাতে পারি। আবার আমি টেন্স ব্যবহার না করেও তোমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কীভাবে করবে সেটা আমি শেখাতে পারি। তো তোমাদের অনেকেরই টেন্স কথাটা শুনলে বা টেন্সের শব্দটা আসলে তোমরা অনেকে ভয় পেয়ে যাও। অর্থাৎ টেন্স তোমাদের অনেকের মনে থাকে না, অথবা অনেকে বুঝতে পারো না, অনেকে পারো না। তো একটা না পারলে আরেকটা পারবো না সেই চিন্তা করে বসে থাকলে হবে না। তোমরা যদি টেন্স অবশ্যই পারতে হবে, কারণ টেন্স হলো ইংরেজির প্রাণ। টেন্স যদি না বুঝো তাহলে ইংলিশ ঠিকমতো বুঝবে না, ঠিক আছে? এক্ষেত্রে তোমাদের টেন্স অবশ্যই বোঝা জরুরি এবং কথায় বলে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট।
তোমরা চেষ্টা করবে অবশ্যই টেন্স পারবে। তো টেন্স নিয়ে আমি পরবর্তীতে তোমাদের বিস্তারিত আলোচনা করব আশা করা যায়। তবে আজকে আমি টেন্স ছাড়াই তোমাদেরকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করা যায় সেই ব্যাপারে একটু চেষ্টা করে দেখব। তো প্রথমেই আমি আলোচনা করব অ্যাক্টিভ ভয়েসে যদি V1 হয় অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এখানে V1 হতে পারে, ভার্বের সাথে এস বা ইএস থাকতে পারে, এস বা ইএস থাকতে পারে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস যদি সাবজেক্টের পরে V1 বসে তাহলে সেটাকে আমরা অবজেক্টে পরিণত করতে হলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এখানে বসাবো এম অথবা ইজ অথবা আর। অর্থাৎ V1 হলে আমরা যখন প্যাসিভ ভয়েসে পরিণত করব তখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর বসাবো। যেমন আমি এখানে একটা উদাহরণ দিই, উই প্লে ক্রিকেট, এখানে দিলাম উই প্লে ক্রিকেট। তো আমাকে প্রথমেই খেয়াল রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হলে এখানে দেখব আমাদের যেটা নিয়ম, সেখানে প্রথমে কাজ হয়েছে অবজেক্টের সাবজেক্ট করব। এখানে যেহেতু ক্রিকেট আছে, এই ক্রিকেটের অবজেক্টও যা সাবজেক্টও তা, তাহলে আমরা এখানে ক্রিকেট হিসেবে ক্রিকেটই লিখব, ক্রিকেট। আমি এখন সাবজেক্টের পরেই অক্সিলারি ভার্ব বসে, তাহলে আমি এখানে অক্সিলারি ভার্ব কী বসাবো? আমি আগেই বলেছি যে V1 হলে সেখানে V1-এর সাথে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস থাকুক বা না থাকুক, যদি এস বাই এস থাকে তাহলে আমাদের যে নিয়ম, আর এস বাই এস না থাকলে একই নিয়ম, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে অক্সিলারি ভার্বের তিনটার যে কোনো একটা বসবে। তো ক্রিকেট আমাদের এই এমটা বসে শুধু আই এর পরে, আর যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ইজ বসবে, আর বাকি সব ক্ষেত্রে এটা বসবে, বাকি ক্ষেত্রে আর বসবে। অর্থাৎ ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আর বসবে, শুধু আই এর পরে এম বসবে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো ইজ বসবে। তাহলে এখানে ক্রিকেট এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এখানে বসাবো ইজ। তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ বসলো, তারপরে আমরা বসাবো V3। তো প্লে এর V3 হলো প্লেড। তারপরে আমরা যদি আরও কিছু থাকতো এখানে বসাতাম, আমাদের আর কিছু নেই, তাহলে আমরা প্রিপোজিশন হিসেবে বসাবো বাই। তারপরে আমরা এই যে বাইয়ের পরে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা আছে সেটা প্যাসিভ ভয়েসে এসে অবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ সাবজেক্ট আছে উই। তাহলে আমরা এখানে উইয়ের অবজেক্ট কি আমি একটু আগেই লিখেছি, উইয়ের অবজেক্ট হলো আজ, আমরা এখানে আজ লিখব। তাহলে আমাদের এটা সম্পন্ন হলো। তাহলে দেখো অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল, ভার্বের V3 হলো, আর যেহেতু এখানে মেইন ভার্ব আছে এবং মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে আমার এম ইজারের একটা বসবে, সেটা বসলো। এভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করব। আমি আরেকটি সেন্টেন্স আলোচনা করি, সেটা হলো সাবজেক্টের পরে সাবজেক্ট প্লাস যদি এম অথবা ইজ অথবা আর প্লাস পরে যে ভার্ব আছে অর্থাৎ ভার্বের সাথে যদি আইএনজি হয়, অর্থাৎ যদি সেন্টেন্সে অ্যামিজার থাকে অর্থাৎ সাবজেক্টের পরে যদি অ্যামিজার থাকে এবং তারপরে যদি ভার্বের সাথে আইএনজি যোগ হয়, সেক্ষেত্রে আমাকে প্যাসিভ ভয়েসের বেলা করতে হবে এম বিং, অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে আমাকে এম বিং বসাতে হবে, ইজ বিং, আর বিং বসে। অর্থাৎ এম থাকলে এম ইজ আর থাকলে আমাদের নাম্বার এবং পার্সন অনুযায়ী এম বিং, ইজ বিং এবং আর বিং বসে। যেমন শি ইজ মেকিং আ নয়েজ, এখানে আছে শি ইজ মেকিং আ নয়েজ। তাহলে দেখো এখানে সাবজেক্টের পরে ইজ আছে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। তাহলে আমি কি বলেছি, যদি সাবজেক্টের পরে এম ইজ অথবা আর এর যে কোনো একটা থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে অক্সিলারি ভার্ব হিসেবে এটা বসাতে হবে। তার আগে অবশ্যই আমাকে কি করতে হবে, অবজেক্টের সাবজেক্ট করতে হবে। তাহলে এখানে অবজেক্ট হলো, আমরা প্রশ্ন করি মেকিং কি তৈরি করছি,
তাহলে আসে আ নয়েজ, তাহলে এখানে হবে আ নয়েজ। তারপর এই নয়েজ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেক্ষেত্রে এখানে অবশ্যই ইজ বসবে। আর যেহেতু ইজের পরে মেকিং আছে, ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে ইজ বিং বসবে। তারপরে আমাদের যথাযথ নিয়ম, মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড সেটা বসবে। তারপরে প্রিপোজিশন হিসেবে বাই বসবে। তারপরে সাবজেক্টের অবজেক্ট, সি এর অবজেক্ট হার আমরা একটু আগেই উল্লেখ করেছি, এভাবে বসবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এ পর্যন্তই আলোচনা করব। পরবর্তী ক্লাসে এই ভয়েসের আরও যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো বা রুলসগুলো আছে সে সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।